বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা 2026 সালে এসএসসি ও দাখিল পরীক্ষা দিব তাদের জন্যই কিন্তু আমরা বিভিন্ন বোর্ড থেকে একেবারে বাছাইকৃত আমরা আজকে 16টি বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু নিয়ে এসেছি। আর এই 16টি বহু নির্বাচনী প্রশ্ন যদি আমরা দেখে হলে প্রবেশ করতে পারি তাহলে এই অধ্যায় থেকে যেগুলোই প্রশ্ন আসুক না কেন আমরা কিন্তু সহজে উত্তর দিতে পারবো। তবে আজকে আমরা দেখব অনুশীলনী 11.2-এর আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। কথা না বাড়িয়ে আমরা তাহলে প্রশ্নগুলো দেখি। দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 17 এবং ঢাকা বোর্ড 16 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছে অনুপাত আকারে। দেখো, এ অনুপাত বি সমান সমান 3:4 এবং বি অনুপাত সি সমান সমান 6:7 হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত? প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার 2 নাম্বার একই ক্যাটাগরির অঙ্ক, এই কারণে হয়তো বা আমাদের কিন্তু 16টা হয়েছে, ধরতে গেলে আসলে 10টার মতো হতে পারে এরকম। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আমরা গত ক্লাসে তাহলে 11.1-এর কিন্তু অঙ্কগুলো হয়তো দেখেছি, সেগুলোতে কিন্তু আমাদের যে একেবারে বেশি তা নয়, আমরা কিন্তু খুবই সীমিত আকারে যদি দেখতে পারবো অল্প পরিমাণ। আর এই অল্প পরিমাণ দেখলে কিন্তু তোমাদের একেবারে পরীক্ষার জন্য কমন কিন্তু 100% এখান থেকে পাবাই 3-4টা প্রশ্ন। তাহলে অবশ্যই এই গুরুত্ব সহকারে ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের অঙ্কগুলো ব্যাখ্যা সহ দেখতে হবে, কারণ ব্যাখ্যা না দেখলে অঙ্কর সংখ্যা কিন্তু পরিবর্তন হতে পারে, পরিবর্তনযোগ্য। আর এই কারণে কিন্তু ব্যাখ্যা সহ তোমাদেরকে দেখতে হবে। তাহলে 1 নাম্বার প্রশ্ন আমরা সমাধান যদি দেখি তাহলে দেখো কি আছে, এ অনুপাত বি সমান সমান বি অনুপাত দেখো কত আছে, এ অনুপাত বি সমান কত আছে 3:4। তার মানে এই এটা ধরছে 3কে আর বিটা ধরছে কিন্তু 4কে। আবার আছে বি অনুপাত কত সি সমান সমান, এবার দেওয়া আছে হচ্ছে 6:7। আমাদের দেখো একটা অনুপাত কিন্তু ডাবল আছে, সেটা হচ্ছে বি। তাহলে বির মান কোনটা কোনটা, এটা আর এটা। তাহলে এই দুইটার দ্বারা এখন কি করতে হবে, এটা খুবই সিম্পল কাজ এবং সহজ কাজ। আমরা দেখো এটাকে আমরা এখানে কত, এই যে ওপরে কি আছে 4, এই 4 দ্বারা গুণ করতে হবে নিচের টাকা, আর নিচের যে 6 আছে এই 6টাকে গুণ করতে হবে ওপরেরটার সাথে। তাহলে দেখো গুণ করো। এখন কথা হলো যে 6 আর 4, দেখো এটাকে আবার কাটাকাটি করলে আমাদের যেটা হয় সেটা দ্বারা গুণ করে সবচেয়ে ভালো হবে। তাহলে আর পরে তোমাদের পরে আর কাটাকাটি করার প্রয়োজন হবে না। তাহলে একটু 6-2 ভাগ করলে কত হয় 3, 4-2 ভাগ করলে হয় 2। তাহলে আমরা 4 দ্বারা আর 6 দ্বারা না গুণ করে আমরা 3 আর 2 দ্বারা গুণ করব। এখন তাহলে কি হচ্ছে, তাহলে এ অনুপাত বি কত হচ্ছে একটু দেখি। এ অনুপাত বি দেখো 3 দ্বারা গুণ করলে হচ্ছে 9:3 কত 12, আর এটার 2 দ্বারা গুণ করলে কত হবে 6-12 অনুপাত কত 7-14। তাহলে এই যে 12 কিন্তু সেম, দুটা সেম হয়ে গেছে। এই বিটা কিন্তু দেখো আমাদের সেম হয়ে যাবে, তাহলে যেটা ডাবল আছে সেটা সেম হবে। তাহলে দুইটার পরিবর্তে একটা লিখলে হবে। তাহলে 9 অনুপাত কত 12:14। এটা তার ভাগ করা লাগবে না, কারণ আমরা আগে এই যেটা দ্বারা গুণ করছি সেটাকে আমরা একটু কাটাকাটি যায় দেখে আমরা আগে কাটাকাটি করে নিব। এখন আসি, তাহলে উত্তর কি হচ্ছে 9-12-14। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার 2 নাম্বারটি সেম একইভাবে আমরা করব। দেখি আসলে আমাদের অঙ্ক যেহেতু তোলা আছে, এখানে খালি আমি মানটা বসে দিচ্ছি, দেখি কি কি আছে সংখ্যাগুলো। এখন দেখে নিই আর কাজটা করে দিই। দেখো 4 অনুপাত কত 4:5, আর পরেরটা হচ্ছে 2:3, 2:3 একই অঙ্ক। দেখো এটা কোন বোর্ডে এসেছে, সিলেট বোর্ড 19 সালে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তাহলে কি করতে হবে, এটা গুণ কত দ্বারা, দেখো এই যে আমাদের কিন্তু এইটা আর এইটা মূল, তাহলে বি দেখো আমাদের এটা গুণ করতে হবে 5 দ্বারা, আর এই 2টা যাবে ওপরে, গুণ করে দিব আমরা। তাহলে গুণ করে দিলে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে। তাহলে তো এই 2 দ্বারা কিন্তু এটাকেও গুণ করতে হবে। 4-2 8 অনুপাত 5-2 10, এটাকে 5 দ্বারা গুণ করলে কত হয় 10 অনুপাত 3-5 15। তাহলে দেখো আমরা কোনটা 10, দুটার পরিবর্তে একটা লিখতে হবে, 8 অনুপাত 10 অনুপাত কত 15 আমাদের উত্তর। তাহলে দেখো 8-10-15 আমরা দেখতে পাচ্ছি এটাও ঘ নাম্বারটি সঠিক উত্তর। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের সমাধান। আমরা কিন্তু 2 নাম্বারের উত্তরটাও কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আসি আমরা 3 নাম্বার প্রশ্নটি কি রয়েছে আমরা 3 নাম্বার প্রশ্নটি দেখব। দেখো 3 নাম্বার প্রশ্ন কি আছে, x অনুপাত y সমান সমান কত দেওয়া আছে 3 অনুপাত কত 2, 3:2। কিন্তু দেখো x এর সাথে আবার কত লিখছে 4 লিখছে, তাহলে 4x। তাহলে x এর সাথে কত গুণ করলো, x এর মানের সাথে 4 গুণ করলো, y এর মানের সাথে কত গুণ করছে 5, তাহলে 5y সমান সমান কি হবে। দেখো 3 অনুপাত আমি লিখি না, অঙ্ক 2টা লিখি নাই। এখন দেখো প্রথমটার সাথে কত গুণ করছে 4, তাহলে প্রথমটার সাথে 4 গুণ করো, 3-4 কত হবে, এটা 12 হবে। 12 অনুপাত দেখো এখানে পরেরটা কত গুণ করছে, দেখো 5-5 কত হবে এটার সাথে, তাহলে এই y এর জায়গা দেখো 2। তাহলে এখানে যদি আমরা 4 x এর মানটা বসে দিই, এটা x এর মান, এটা y এর মান, 4 গুণন কত দেখো 4 গুণন 3
আর এটা তো হচ্ছে 5 গুণন 2 কত হয় দেখো তো, 5 গুণন 2 সমান সমান কত, 3 4 12, 12 অনুপাত কত হয় 12 অনুপাত 5 দুগুণ কত হয় 10। এখন এটাকে কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে এটা 6, এটা 5 হয়, তাহলে 6 অনুপাত কত হবে 5 হবে, কাটাকাটি করে আমাদের যেটা হয়। এখন আমরা একটু ক্ষুদ্র আকার করতে হবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি 6 অনুপাত 5, এটাও কিন্তু আমাদের ঘ নাম্বারটি সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যেটা দেখব 4 নাম্বার প্রশ্নের সমাধান। আমরা কিন্তু 3 নাম্বার দেখো এরকম কিন্তু সহজে কিন্তু হবে। এখন একটি বর্গে এই ধরনের প্রশ্ন আবার দেখো আমরা দুটো তৈরি করছি, তাহলে আমাদের দেখো এটা দুটার থেকে কিন্তু আমাদের একটা, তাহলে এই যে দুটো একই প্রশ্ন, এই দুটাও কিন্তু একই প্রশ্ন, তাহলে এই যে দুটো, তাহলে আমাদের একটা কমে গেল। ধরো আমরা কিন্তু একই প্রশ্ন দুটো করে আনছি, এই কারণে বলতেছি আমাদের 16টা হচ্ছে, অরিজিনালি কিন্তু 10টার থেকে 8টার থেকে 10টা হতে পারে এরকম। তাহলে দেখো আমরা এই 8 10টা করলে কিন্তু 3টার থেকে 4টা প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে কমন পেয়ে যাব। এখন আসি আমরা 4 নাম্বার প্রশ্ন। এখানে বলতেছি বর্গের বাহুকে 3 গুণ করা হলে ক্ষেত্রফল পূর্ব অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে, এই ধরনের প্রশ্ন। আরেকটা আছে একটি বর্গের বাহুকে দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে, এটা বরিশাল বোর্ড 16, আর এটা আমরা এটি আলোকে এই ধরনের একটা প্রশ্ন আমরা নিয়ে এসেছি। এখন 4 নাম্বারটা আমরা দেখব, এটাকে কিভাবে আমরা সমাধানটা করব। দেখো একটা বর্গ, তাহলে একটা বর্গ আঁকায় যদি আমরা দেখি, তাহলে এটা একটা বর্গ যার 4টা বাহু সমান, একটা বাহু যদি এ হয় তাহলে এটাও এ, প্রত্যেকটা এ, কিন্তু ক্ষেত্রফল কি হয়, যে কোনো 2 বাহুর গুণ করলে ক্ষেত্রফল, 2 বাহু গুণ করলে, তাহলে এ গুণ করলে ক্ষেত্রফল কত হবে এ স্কয়ার প্রথম অবস্থায়। এবার যদি বাহুর দৈর্ঘ্য বাড়ে, তাহলে আমরা ভেতরে লিখেছি বাহুগুলোকে, এখানে ভেতরে বাইরে না লিখে একটু ভেতরে লিখলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ভেতরে লিখলাম। এখন এই দুটো গুণ করলে স্কয়ার হয় প্রথম অবস্থার ক্ষেত্রফল। এখন বলতেছে 3 গুণ করা হলে, বাহুর দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয়, তাহলে প্রথম বাহুর দৈর্ঘ্য কী ছিল এ ছিল, এ হওয়ার কারণে ক্ষেত্রফল এ স্কয়ার। এবার 3 গুণ করলে কত হয় 3a, তাহলে কত হবে 3 এর ওপরে কী হবে স্কয়ার হবে ক্ষেত্রফল, কারণ যা হবে বাহু যা হবে তারই সাথে স্কয়ার করতে হবে। কত হয় 9 এ স্কয়ার, প্রথমে হলো কত এ স্কয়ার, প্রথম অবস্থায় ক্ষেত্রফল এ স্কয়ার, এটা প্রথম, আর 3 গুণ করার পরে এটা হচ্ছে 9 স্কয়ার। এখন বলতেছে পূর্বে অপেক্ষা কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে যদি কত গুণ বৃদ্ধি পাওয়ার কথা বলে পূর্বে অপেক্ষা, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 9 স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে কত হবে 8 গুণ বৃদ্ধি পাবে, 8 স্কয়ার, তার মানে 8 গুণ বৃদ্ধি পাবে, উত্তরটা হবে 8 গুণ। আর যদি বলতে কত গুণ হবে, তাহলে হবে 9 গুণ। যদি বলতো সরাসরি বলতো যে ক্ষেত্রফল 3 গুণ হলে, বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে হবে 9 গুণ। আর যদি বলে কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে কিন্তু বিয়োগ করে হিসাব দিতে হবে, 8 গুণ হবে। তাহলে 4 নাম্বার প্রশ্নের সমাধান হবে 8। এবার একই প্রশ্ন এখানে কিন্তু আমরা ওই প্রশ্নটাকে আবার লিখে দেওয়া হয়েছে। দেখো একটি বর্গের বাহুকে দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে, এখানে সরাসরি স্কয়ার করে যেটা হবে সেটাই কিন্তু উত্তর হবে, এটাতে কিন্তু বিয়োগ করার প্রয়োজন নাই। তাহলে প্রথম অবস্থায় ক্ষেত্রফল কি হবে, প্রথম অবস্থায় বাহুর দৈর্ঘ্য যদি এ হয় ক্ষেত্রফল এ স্কয়ার হবে, পরে যদি বাহুর দৈর্ঘ্য এ হলে এ স্কয়ার হয়, আর 2a হলে দ্বিগুণ হলে বাহুর দৈর্ঘ্যকে 2 দ্বারা গুণ করলে 2a হয়, ক্ষেত্রফল কত হবে 2a, তার উপর স্কয়ার কত হয় সমান 4a স্কয়ার, তাহলে কত গুণ হলো 4 গুণ হলো। আর যদি বলো কত গুণ বৃদ্ধি পাবে, তাহলে 4 থেকে 1 বিয়োগ করে 3 হবে, কিন্তু বৃদ্ধি পাবে কত, তাহলে উত্তর হবে 3। আর যদি কত গুণ হয় তাহলে হবে শুধু 4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি 5-এরও কিন্তু আমরা এখানে গ নাম্বারটি সঠিক উত্তর পাচ্ছি। তাহলে 6 নাম্বার প্রশ্নে আছে 10% বাহুর দৈর্ঘ্য, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, এই যে পার্সেন্ট আকারে যদি থাকে, তাহলে কোনো প্রশ্নে যদি পার্সেন্ট আকারে থাকে, তাহলে প্রথম অবস্থায় বাহুর দৈর্ঘ্য হবে 100। তাহলে এটা একটা প্রথম অবস্থার বর্গক্ষেত্র, তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য তাহলে কী হবে, যদি পার্সেন্ট আকারে থাকে তাহলে প্রথম ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে 100, এটাও 100। তাহলে এটা একটা বর্গ, তাহলে ক্ষেত্রফল হবে এই 2 বাহুর গুণফল, তাহলে ক্ষেত্রফল হবে আদি ক্ষেত্রফল। আমরা যদি বলি তাহলে প্রথম অবস্থায় ক্ষেত্রফল বা আদি ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল কী হবে, আদি ক্ষেত্রফল হবে 100 গুণন 100, 100 গুণন 100 সমান সমান কত হবে, 1 লিখে 4টা শূন্য। এবার আসি, যদি আমাদের ক্ষেত্রফলটা যদি 10% কমে যায়, তাহলে ওই 100 থেকে 10 কমে যায়, তাহলে 10% কমে গেলে বাহুর দৈর্ঘ্য হবে 10% হ্রাস পেলে 10% হ্রাস পেলে বাহুর দৈর্ঘ্য হবে কত, বাহুর দৈর্ঘ্য হবে কমে যাবে, যেহেতু বাহুর দৈর্ঘ্য তখন হবে 100 বিয়োগ কত 10, তাহলে 10, তাহলে কত হবে সমান সমান হবে 90, তাহলে 90, তাহলে বাহু বর্গটাও কিন্তু একটু ছোট হবে, আগে যেহেতু তাহলে কত ছিল 100 ছিল, এখন এটা কত হবে, এটাও 90, এটাও 90, প্রত্যেকটা বাহুই কিন্তু 90 হবে। তাহলে এই দুটা, তাহলে 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হবে, তাহলে দুটা, তাহলে 90 গুণন 90, তাহলে 90 গুণন 90 সমান সমান কত হবে
81 লেখা 20 এত হবে। এখন হ্রাসকৃত অর্থাৎ হ্রাসকৃত ক্ষেত্রফল, এই দুটো আদি ক্ষেত্রফলের থেকে আমরা হ্রাস পাওয়ার পরে যে ক্ষেত্রফল এটা বিয়োগ করব, সেটা হবে আমাদের হ্রাসকৃত ক্ষেত্রফল। তাহলে অতএব হ্রাসকৃত ক্ষেত্রফল হবে কি, বা ক্ষেত্রফল দুইটার পার্থক্য যদি বলি, হ্রাসকৃত ক্ষেত্রফল, তাহলে কিভাবে হবে? হ্রাসকৃত ক্ষেত্রফল হবে 1 লেখে 4টা শূন্য বিয়োগ 81 20, এটা বিয়োগ করলে আমাদের ক্ষেত্রফলটা হবে 1 লেখে 2টা শূন্য, এটাতে বিয়োগ করলে 1900 হয়। এখন আসি আমাদের এই যে প্রশ্ন যেটা বলছে ক্ষেত্রফলের শতকরা কত হ্রাস পাবে, হ্রাস যে পাবে সেটা হচ্ছে হ্রাসকৃত শতকরা ক্ষেত্রফল। হ্রাসকৃত শতকরা ক্ষেত্রফল, এই হ্রাসকৃত ক্ষেত্রফল হবে কি, সূত্র হচ্ছে আমাদের উপরে হবে হচ্ছে যে শতকরা ক্ষেত্রফল হবে কি, শতকরা ক্ষেত্রফল হবে উপরে হবে হ্রাসকৃত ক্ষেত্রফল, নিচে হবে আদি ক্ষেত্রফল গুণন 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট, আমাদের ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট হবে। এখন আসি হ্রাসকৃত কত আছে, 19 লেখা 20, নিচে আছে 1 লেখা 4টা শূন্য, গুণন হচ্ছে 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট। আমরা যদি এখন এই 0 2 0 2 0 2 0 কাটি, তাহলে সেই ক্ষেত্রে আসে হচ্ছে 19%। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে আমাদের 19% উত্তর হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এটা কিন্তু কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 20, দিনাজপুর বোর্ড 24 সালে এই প্রশ্নটি কিন্তু এসেছে। এখন আসি একই ক্যাটাগরির প্রশ্ন, দেখো এবার দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এই ক্ষেত্রে এখন আসি দেখি একটু, আমরা এবার এটা দেখে নিলাম। একইভাবে আমরা পরেরটা একটু যদি দেখি, একই অঙ্কই এটার ক্ষেত্রে কি করব, তাহলে দেখো হ্রাস প্রথম অবস্থা আমাদের পার্সেন্ট, তাহলে আদি যেটা সেটা কিন্তু সবসময় 100 হবে। তাহলে এখানে আয়তক্ষেত্রে আদি যে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাহলে আদি দৈর্ঘ্য কত, 7 নাম্বার, আদি দৈর্ঘ্য হচ্ছে কত, আদি দৈর্ঘ্য হচ্ছে কত 100, তারপরে 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে হচ্ছে 100 যোগ 10 সমান হচ্ছে 110। এবার আসি আদি দৈর্ঘ্য আদি প্রস্থ, তাহলে এখন আসি আদি প্রস্থ হচ্ছে 100, এটার ক্ষেত্রে যেহেতু 10% হ্রাস, এটার ক্ষেত্রে 10%, তাহলে 100 হবে আদি। তাহলে 10% হ্রাসে প্রস্থ হচ্ছে কত, 100 মাইনাস 10 সমান কত হবে, সমান 90 হবে। এখন কথা হলো 10% বৃদ্ধিতে 110, 10% হ্রাসে হচ্ছে 90, এই দুটা হচ্ছে আমাদের পরিবর্তিত ক্ষেত্রফল, এই দুটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল। তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল আদি ক্ষেত্রফল আমরা আগে বের করি, দুটাতে কিন্তু আদিতে দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ কিন্তু 100 ছিল, তাহলে আদি ক্ষেত্রফল কি হবে, আদি ক্ষেত্রফল হবে 100 গুণন 100, আদি ক্ষেত্রফল হবে 100 গুণন 100। আর তোমাদের যে হ্রাস পাওয়ার পর এবং বৃদ্ধিতে, তাহলে এটা হচ্ছে পরিবর্তিত ক্ষেত্রফল হবে, এই দুটো গুণ করলে 1 লেখে 4টা শূন্য কিন্তু হয়। ক্ষেত্রফল সমান কত হবে, তাহলে 110 গুণন 90, 110 গুণন কত 90, এই দুটা গুণ করলে আমার আসে কত, দুটা শূন্য হবে, আর 9 কে 9, 9900। তাহলে এই দুটার আমার আবার বিয়োগ করে পার্থক্য বের করে নিতে হবে, অর্থাৎ হ্রাসকৃত যে ক্ষেত্রফল এখানে কিন্তু হ্রাস পেয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে কত হ্রাস পাচ্ছে, 100 সম্ভবত, বিয়োগ করলে 0 0 9 10 হবে, 1 হলে হাত থেকে 1 10 0 0, তাহলে এই 100। তাহলে এখন কথা ধরে সূত্র কি আমাদের, দেখো 7 নম্বর প্রশ্নে যেটা বলছে ক্ষেত্রফল শতকরা কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে, এখানে কিন্তু হ্রাস পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল হ্রাসকৃত ক্ষেত্রফলের শতকরা, হ্রাসকৃত ক্ষেত্রফলের শতকরা, ওই আগের সূত্রই, ক্ষেত্রফলের শতকরা সমান কি হবে,
এটা হচ্ছে আমাদের পার্থক্য মানে হ্রাসকৃত ক্ষেত্রফল। তাহলে সূত্রটা হচ্ছে হ্রাসকৃত ক্ষেত্রফল, হ্রাসকৃত ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে আদি ক্ষেত্রফল, আদি ক্ষেত্রফল গুণন 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট। এখন তাহলে হ্রাসকৃত ক্ষেত্রফল কত 100, আর নিচে হচ্ছে কত 1 লিখে 4টা শূন্য গুণন হচ্ছে 100। আমরা এই 1 0 2 0 3 0 4 0 ওপরকার 4 0 নিচের 4 0 কাটলে আমাদের কিন্তু কত পার্সেন্ট আসে আমাদের 1%। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের উত্তর হবে 1%। এটার ক্ষেত্রে পার্সেন্ট হবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে 7 নম্বরের উত্তর আসলো আমাদের ক নাম্বার 1%। আসি আমরা যেটা দেখব সেটা হচ্ছে 8 নাম্বার। এই 8 নাম্বার হলে 9 10 সবগুলো হবে। দেখো একই প্রশ্ন 3টা আসছে, তাহলে দুইটি সংখ্যার অনুপাত কত 7:5 দেওয়া আছে। তোমরা কি করবা অনুপাতের ক্ষেত্রে এটাকে 7x ধরবা আর এটাকে 5x ধরবা। তাহলে সংখ্যা দুইটি কি কি? সংখ্যা দুইটি আমরা লিখলাম, যদি সংখ্যা দুইটি হবে ধরি, আমরা যদি লিখি ধরি, এটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন। ধরি সংখ্যা দুইটি কত হবে, একটা হচ্ছে কত 7x, সংখ্যা দুইটি 7x, আরেকটা কি এবং বা ও 7x ও হচ্ছে কত, আমি একসাথে লিখলাম 7x ও হচ্ছে 5x, একটা হচ্ছে 7x আর একটা হচ্ছে 5x, এই দুটাকে একসাথে লিখলাম। এখন কথা হলো যে লসাগু কী হবে? এই দুটার লসাগু আমি যদি বের করি তাহলে লসাগু হবে, যেহেতু লসাগু মানে কি কমন যদি থাকে তাহলে একটাই লিখতে হবে। আর যদি পূর্ণ, দেখো 7 আর 5-এর লসাগু, কিন্তু 7 আর 5-এর লসাগু কী হয় 5 7 35, কারণ কোনো লসাগু করা যায় না। 7 আর 5কে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাহলে এই দুটার গুণফলে হবে লসাগু। তাহলে 5 7 35। আর এক্স লসাগুর ক্ষেত্রে দেখো একটা যদি লেখো এক্সকে দুইবার লেখা যাবে না, এক্স একবার লিখছে আর এক্স লেখা যাবে না। এক্স যেহেতু দুটার মধ্যে আছে তাহলে একটা লিখলে হবে লসাগু। এবার গসাগু কি হবে? গসাগু মানে দুটার মধ্যে কি আছে এক্স আছে, গসাগু হবে শুধু এক্স। আমরা কিন্তু এখন পেয়ে গেলাম, তাহলে লসাগু গসাগু দুটাই পেয়ে গেলাম। গসাগু কত এক্স, যেই সংখ্যাটা প্রত্যেকের মধ্যে থাকে সেটা কিন্তু গসাগু। তাহলে দুটার মধ্যে আমরা এক্স পেলাম, এখন গসাগু পেলাম। এখন আমাদের এখানে কি বলছে গসাগু 4 হলে, এখানে বলছে গসাগু, তার মানে কি x = 4। গসাগু কত, আমরা গসাগু কত বের করছি এক্স, তাহলে বলে যে x = 4। তাহলে x = যদি 4 হয় তাহলে কি হবে, সংখ্যা দুটি কি হবে 4 7 28, 5 4 5 20, একটা হবে 28, একটা হচ্ছে 20। সংখ্যা দুটি অন্তরফল। এখন এই যে এক্সের মান বসে দাও, তখন সংখ্যা দুটি কি 4 7 28, 28 বিয়োগ 4 5 20, তাহলে দুটার অন্তরফল বলছে। তাহলে কত হবে অন্তরফল হবে, তাহলে কত দেখো 20, 28 থেকে 20 গেলে 8 হয়। এখন যদি বলতে যে লসাগু কত হবে, তাহলে আমাদের এই 35-এর সাথে 4 গুণ করে যেটা হয় সেটা কিন্তু আমাদের লসাগু হবে। তাহলে এখানে কি কি চাই দেখো, এখানে আবার চাষে দুটি সংখ্যার অনুপাত এত, এদের লসাগু দেওয়া আছে 42 এবং গসাগু কত, এবার গসাগু আছে। পরে দুটি সংখ্যার অনুপাত এত, এদের গসাগু 4 হলে সংখ্যা দুইটি লসাগু কত। এখানে বলছে দেখো একই জাতীয় প্রশ্ন, কিন্তু এলো সবগুলো একই জাতীয় প্রশ্ন। আমরা তাহলে এটার উত্তর পেলাম কত 8 নম্বরের হচ্ছে খ, 8-এর খ নম্বরটি আমাদের সঠিক উত্তর। এবার 9 নম্বর প্রশ্নটি দেখব, দুইটি সংখ্যার অনুপাত 3:2 দেওয়া আছে। তাহলে একটা কি হবে 3x, একটা হবে 3x, আরেকটা হবে কত ও 2x, একটা 3x আরেকটা 2x। এখন লসাগু কি হবে দেখো, 3 × 6x, লসাগু হবে 6x, আর গসাগু হবে গসাগু হবে সমান সমান এক্স, গসাগু সবসময় এক্স, আর লসাগু হবে ওই দুটার গুণফল। এখন কোনটার মান দেওয়া আছে সেটা তোমাকে দেখতে হবে। 9 নম্বরে কি দেওয়া আছে লসাগু 42, তার মানে লসাগু কোনটা আমার 6x, তাহলে এই 6x সমান সমান এবার 42, যেটা দেওয়া থাকবে সেটা সমানই লিখতে হবে। আগেরটাতে কি দেওয়া ছিল গসাগু, ওই x সমান সেটা লিখছিলাম 4 লিখছিলাম, এবার লসাগু দেওয়া আছে তাহলে 6x সমান 42 লিখতে হবে। x সমান কত 6 দ্বারা ভাগ করলে 7, x এর মান 7, তাহলে কত হবে 3 7 21 আর 7 2 14, দুইটা বাহুর দৈর্ঘ্য হবে, একটা 21 আরেকটা কত হবে 21 আর 7 2 14 হবে, একটা বাহুর দৈর্ঘ্য 21 আরেকটা বাহুর দৈর্ঘ্য হবে 14। এখন আমাদের বের করতে বলছে কি দেখো গসাগু কত, গসাগু মানে কি আমরা যে ভাগ করে এক্স এর মান পেলাম মানে এটা হচ্ছে গসাগু 7, অ্যান্সারটা হচ্ছে 7। আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করতে বলেন, গসাগু মানে এক্স এর মান বের করলে হচ্ছে যে গসাগু এক্স, তাহলে এক্স এর মানটা হচ্ছে আমাদের গসাগু। তাহলে খ নাম্বারটি সঠিক উত্তর। দুইটি সংখ্যার অনুপাত 3:5, একটা 3x আরেকটা হচ্ছে এবার 5x, একই অঙ্কই দেখো। আমরা সেই কারণে হয়তো বা দুই সাইডে বেশি দেখা যাচ্ছে, আসলে কিন্তু একই অঙ্কই দেখো। গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত, এবার গসাগু তাহলে কত 3 5 15, 3 5 15 x হবে, লসাগু হবে 15x, গসাগু হবে x, গসাগু হবে x। দুটি সংখ্যার অনুপাত, তাহলে সংখ্যা দুইটির লসাগু কত, সংখ্যা দুইটির ওখানে বলছিল কিন্তু অন্তরফল কত, অন্তরফল মানে ওই দুটার সংখ্যা দুটা বের করে আমরা বিয়োগ করছি। এবার লসাগু চাচ্ছে, তাহলে আমাদের গসাগু কত
দুইটি সংখ্যা হলো 3:5, 3x আর 5x, গসাগু হচ্ছে 4, তাহলে গসাগু আমরা কিন্তু এখানে দেখো বের করে রেখেছি, লসাগু হচ্ছে দুটার গুণফল 3×5 = 15x, গসাগু হবে x, তাহলে গসাগু x সমান কত, প্রশ্ন মতো x সমান কত, x সমান হচ্ছে 4, x সমান গসাগু 4 হলে x এর মান হলো, তাহলে লসাগু কত, 4×15 = 60। এই যে লসাগুতে x এর জায়গাতে এই 4টা বসে দিলে আমাদের 4×15 = 60 হয়। আমরা উত্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বারটি সঠিক উত্তর। এখন যদি বলে যে এই সংখ্যা দুটির বর্গের যোগফল কত, যদি বলে সংখ্যা দুটি বর্গ যোগফল কত, তাহলে কি করতে হবে, এটাও কিন্তু চাইতে পারে। তাহলে সংখ্যা দুটি কি কি, এটা 3x, x এর মান কত পেলাম আমরা, x এর মান কিন্তু আমরা পেলাম হচ্ছে 4, x এর মান কত, x সমান কত 4, আমরা এখানে 4 লিখলাম। এখন আসি, তাহলে প্রথম সংখ্যাটি কত, 3×4 = 12, আর পরেরটা হবে কত, 4×5 = 20। এখন যদি বলে বর্গের, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত, এর উপর স্কোয়ার করে যোগ করে যেটা হবে সেটা উত্তর। তাহলে যদি বলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত, তাহলে যোগ করে স্কোয়ার করে যোগ করে যে হবে সেটা কিন্তু আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো 8, 9, 10 একই ধরনের অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। 11 নম্বর প্রশ্ন দেখো, 11 নম্বর প্রশ্ন, 1 ঘন সেমি কাঠের ওজন 7 ডেসিগ্রাম। তাহলে আসলে ওজনগুলো গ্রামে নিতে হয়, তাহলে এটি আসলে ডেসিগ্রাম দেওয়া আছে। আমরা কি জানি, কিলায়া হাঁকায় ডাকাত মারলে দেশের শান্তি মিলিবে। তাহলে প্রথমে কিলায়াতে কিলো, হাঁকায়াতে হেক্টো, ডেকা, ডাকাত মারলেতে মিটার, বা এখানে গ্রাম হয়, লিটার হয়, এটি গ্রাম লিটার তিনটাই হয়, যে কোনোটা হতে পারে, কিলো হেক্টো মিটার। তারপরে কি ডেসি, তারপরে সেন্টি, মিলিবেতে সেন্টি, তারপরে হচ্ছে মিলিবে। এখন আছে আমাদের দেওয়া আছে কি ডেসিগ্রাম, তার মানে এটা দেওয়া আছে ডেসির থেকে যদি বাম দিকে আসো, তাহলে গ্রামে যদি আসো তাহলে ভাগ করতে হবে 10 দ্বারা। তার মানে আমাদের 7 ডেসিগ্রাম আছে, তাহলে 7 কে 10 দ্বারা ভাগ করলে আমাদের কি হবে, গ্রামে চলে যাব। তাহলে 1 ঘন সেমি কাঠের ওজন 7, 1 ঘন সেমি কাঠের ওজন কত, আমরা যদি 7 ডেসিগ্রাম 7 ডেসিগ্রাম সমান 7/10, এটা হয়ে গেল আমাদের গ্রাম। 1 ঘন সেমি কাঠের পানির ওজন সমান, আমরা কি জানি, আমরা জানি যে 1 ঘন সেমি, এটা কিন্তু আমাদের জানা জিনিস, যে এটা কিন্তু 16.3-4 এই অধ্যায়গুলোতে আছে, পরিমিতিতে আছে। 1 ঘন সেমি কাঠে পানির ওজন সমান 1 গ্রাম, 1 গ্রাম, তাহলে ঘন পানির ওজন 1 গ্রাম। এখন আমাদের কত গ্রাম, তাহলে 7/10 গ্রাম পানিতে ওজন আমাদের কত হবে, তাহলে এটা আমরা এখন কাঠে ওজনের আয়তন সমায়তন যেটা বলছে, কাঠের ওজনের সমায়তনে পানির ওজনের কি হবে, তাহলে কাঠের ওজন দেখো, আমরা এখন যদি এখন এটাকে করি তাহলে কি লিখবো আমরা, যেটা লেখা আছে কাঠে ওজনের সমায়তনে পানির ওজনের শতকরা আমরা লিখব, এইটুকু লিখে তারপরে কি করব, আমরা যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে ওপরে হবে গুণন 1, এই যে 100 লেখে আমাদের ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট দিতে হবে। তাহলে কি হবে, প্রথমে আমরা লিখব কাঠের, ওপরে লিখব হচ্ছে কাঠের ওজন, আর নিজে লিখবো আমরা হচ্ছে পানির ওজন। তাহলে কাঠের ওজন কত আমাদের 7/10, আর নিচে পানির ওজন হচ্ছে আমাদের 1 গ্রাম, তাহলে 1 গুণন 100% আমাদের দিতে হবে। তাহলে দেখি এখন আমাদের হিসাব করে যদি দেখি, নিচের 1 কিন্তু আসলে আমরা যদি লিখি উপরের ভগ্নাংশটিকে আগে লিখতে হয়, 7/10 গুণন নিচের ভগ্নাংশ উল্টে যায়, তো 1-এর উল্টে গেলেও কত হয়, 1-ই হয়। তাহলে মানে গুণন 1 গুণন 100, আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে দেখো 0 কাটলাম, 7×10 70% হবে উত্তর, তাহলে সমান 70%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 11 নম্বর ওজন হবে 70%, অর্থাৎ এখানে পার্সেন্ট দেওয়া নেই, তাহলে এই যে 70 লেখা আছে আমরা এখানে উত্তরটা দিব। দুইটি সংখ্যার অনুপাত, সংখ্যা দুইটির সমষ্টি 42 হলে বৃহত্তম সংখ্যাটি কত। এই যে একই প্রশ্ন দেখো 8, 9, 10, এই যে 12 নাম্বারও কিন্তু একই ক্যাটাগরির প্রশ্ন কিন্তু এখানে এসেছে, সংখ্যা দুইটির সমষ্টি 42। তাহলে এখন এসো, আমার সংখ্যা দুইটি আগে নির্ণয় করতে হবে। 12 নম্বর প্রশ্ন, একই প্রশ্ন দেখো, তাহলে এই যে আমরা বলছি, তাহলে আমরা যদি সংখ্যা দুটো বের করতে পারি, সংখ্যা দুটো কিন্তু আমরা অনায়াসে বের করতে পারবো। 12 নম্বর, দুটি সংখ্যার অনুপাত 3, তাহলে একটা 3x, আরেকটা হচ্ছে 4x। লসাগু কি হবে, লসাগু এদের গুণফল, লসাগু হবে 3×4 = 12x, আর গসাগু হবে কি, গসাগু হবে হচ্ছে শুধু x। এখন আসো কোনটার মান দেওয়া আছে, দেখো দুইটির সমষ্টি 42 দেওয়া আছে, সংখ্যা দুইটির সমষ্টি, তাহলে 3x আর 4x মিলে কত দেওয়া আছে, 42। সংখ্যা দুটি কি 3x যোগ কত 4x সমান আছে কত, 42, তার 3 কত 7x সমান কত 42,
তাহলে এক্স সমান কত হচ্ছে 6 হচ্ছে। এখন আমাদের 6 তো পেলাম, এখন কি বলছে সেটা এখন দেখি। আমাদের দুটি সংখ্যার সমষ্টি 42 এর বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত আমাদের 4x, কিন্তু বৃহত্তম সংখ্যা কত 4x, 4xটা হচ্ছে আমাদের বড় সংখ্যা 4x। তাহলে এখানে 4 6 কত হবে, তাহলে 4 6 24, 4 6 24, আমাদের বড় সংখ্যাটি হবে 24। দেখো 4 বড় সংখ্যাটি হবে 24 আর ছোট সংখ্যাটি হবে, দেখো x এর মান যেহেতু 6, তাহলে এটার সাথে 6 গুণ করে দিলে 18, 3 6 18, 18 হবে ছোট সংখ্যা আর বড় সংখ্যাটা হবে 24। তাহলে আমরা 13 নাম্বার এখন প্রশ্নের সমাধানটা দেখব। 12 শেষ। এবার আসি 13 নাম্বার। চা ও চিনির অনুপাত 7:3, মিশ্রণে চায়ের পরিমাণ শতকরা কত। এগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা আসে, আবার ধরো এই প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে তোমরা যে কাজটা করবা, একটা হচ্ছে 7:7, এখন হচ্ছে কোনটা কি, তাহলে আমরা চা চিনি, চা চিনি, তাহলে চিনি, এটা হচ্ছে চিনি কত, চাটা হচ্ছে 7 অনুপাত কত, 7 অনুপাত হচ্ছে 3, চা অনুপাত চিনি, চায়ের পরিমাণ শতকরা কত। এখানে চাষে কিন্তু চা, এটা চাষে। এখন কথা হলো যে এই ক্ষেত্রে অনুপাতের যোগফল বের করবা। অঙ্ক যদি করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ক নাম্বারে যদি সংক্ষিপ্তর জন্য, তাহলে সেই কারণে আমি তোমাদের অঙ্কগুলো করে দিচ্ছি। অনুপাতের যোগফল 7 যোগ 3 সমান সমান কত 10। এখন আমাদের চাষে কোনটা, চা মানে কাক ধরছে, দেখো তো চা মানে এই যে 7কে ধরছে, তাহলে 7-এর নিচে এই 10 লিখবা। লিখে যেহেতু পার্সেন্ট আনসে বলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, গুণন দিব 100, লেখে ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট দিব, যেটা চাক সেটা হবে। যদি চিনি চাইতো তাহলে হয়তো 3/10 লিখতাম, এই অনুপাতে যোগফলটা নিচে লিখতে হবে। তাহলে চিনি চাইলে আমরা এটা লিখতাম, তাহলে 3/10 লিখে আমরা কাটাকাটি দিতাম, এই শূন্য কাটে আমাদের কত 7×10 = 70%। আর চিনি কত পার্সেন্ট আছে, তাহলে বলে 30% আছে। দেখো চিনির ক্ষেত্রে কিভাবে বের করব, চিনির ক্ষেত্রে হবে 3/10 গুণন 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্ট। দেখো এই শূন্য কাটলে 3×10 30%, এই দুটো মিলে কিন্তু দেখো 70 আর 30% মিলে কিন্তু 100%, অর্থাৎ 100% হবে। তাহলে অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে কাজটা করব। তাহলে আমাদের চাষের শতকরা কত, আমাদের কিন্তু আমরা চাষ আছে, তাহলে শতকরা 70%, ঘ নাম্বারটি সঠিক উত্তর। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2 3 5, এরকম যদি কোণের অনুপাত থাকে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের 3 কোণ মিলে কত, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই যে এগুলোর সাথে x ধরবো, তাহলে ত্রিভুজের কোণ 3টে অনুপাত হচ্ছে কি, ত্রিভুজের কোণ 3টি ধরি, এটা সংক্ষিপ্তর জন্যই কিন্তু একবার করে দিচ্ছি। ধরি ত্রিভুজের কোণ 3টি, একটা কি হবে 2x, আরেকটা কত হবে, দেখো এর সাথে x ধরবো খালি 3x, আরেকটা কি ও, আরেকটা হচ্ছে 5x। তাহলে এই 3টা কোণের সমষ্টি হচ্ছে কত 180 ডিগ্রি, 3টা কোণ, তাহলে কোণ 3টি। এখন তাহলে 2x, অতএব আমরা লিখতে পারি 2x প্লাস কত 3x প্লাস হচ্ছে 5x সমান 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা কিন্তু আমরা জানি। তাহলে 3 দিয়ে 5 5 10x, 3x 2x, তাহলে কত আমরা একটু দেখি আবার 2 3 5, হ্যাঁ। তাহলে 3 আর 2 5 আর 5 10x সমান 180। তাহলে এক্সকে রেখে যদি আমরা পার করে দিই, তাহলে 10 যায় ভাগ হবে 180 ভাগ কত 10, এই শূন্য কাটলাম 18 হলো, অতএব x সমান কত বার হলো 18। এখন আমাদের কি বের করতে বলছে, দেখো তো এখানে বলছে ত্রিভুজের 3টি কোণের অনুপাত, x এর মান যেহেতু পাইছি, তাহলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ, বৃহত্তম কত হবে, বৃহত্তম কোণটি হবে, দেখো আমরা যদি বের করি তাহলে বৃহত্তম কোণ হবে, বৃহত্তম কোণ কত, বৃহত্তম মানে 5x, তাহলে 5 18 90, তাহলে এই যে এটি 5 গুণন 18, x এর মান কিন্তু 18, তাহলে 5 গুণন 18 সমান কত 90। আর ক্ষুদ্রতম কোণ কত, ক্ষুদ্রতম মানে 2x, 2 গুণন 18, 18 দুগুণ কত 36, তাহলে এটা পেলাম 36। তাহলে 36/90 করলে আমাদের কোনটা আসে দেখে নিই একটু। আমাদের ঘ নাম্বারটা সঠিক উত্তর, অর্থাৎ দেখি আমরা যদি 36/90 করি তাহলে কত হয়, ওপরে 36 নিচে 90, 36/90, 18 দুগুণ 36, 5 18 90, তাহলে 2/5, 5 গুণ 2/5 গুণ, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ঘ নাম্বারটা আমাদের সঠিক উত্তর। ঘ নাম্বারটি আমরা তাহলে ক্ষুদ্রতম কোণটি হচ্ছে কত 2/5, আমরা তাহলে ঘ নাম্বারটা আমরা কিন্তু সঠিক উত্তর পেলাম। কোথায় আছে ঘ নাম্বারটা। এবার আসে আমরা 15 নাম্বার প্রশ্ন সমাধানটা দেখব।
সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোণ দুইটি নিচের কোনটি হবে? এখন প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে 3:2 এখানে কিন্তু কোণের মান দেওয়া আছে। দেখো তো 3-এর সাথে কোনো কিছু গুণ করলে কি 55 হয়? না, কোনো সংখ্যায় গুণ করলে 55 পাওয়া যায় না, তাহলে এটা হবে না। এখন দেখি 3-এর সাথে গুণ করলে 50, তাহলে এটা হলো না। এটা আসো, 3-এর সাথে কোনো কিছু গুণ করলে 50 পাওয়া যায় না, মানে প্রথমটা ধরবে, তাহলে এটাও পাওয়া যাচ্ছে না। এবার আসি, এটা কিন্তু 3 দিয়ে 15 গুণ করলে পাওয়া যায়, কিন্তু দুটো তো সেম হবে না, কারণ এটাও সেম হয়ে আছে। দেখো, এটাও 15 45, এটাও 45, কারণ এটা কম বাড়া হবে, এটা বড় হবে, এটা ছোট হবে, একটা কোণ বড় হবে, একটা ছোট হবে, এটা দুটো সেম, এটাও হবে না। তাহলে একটু দেখি, এটা দেখো কত দ্বারা গুণ করলে 3 18 দ্বারা গুণ করে দাও, 3 18 14, 18 2 36, একমাত্র খ নাম্বারটি সঠিক উত্তর। তারপরে তোমরা কিভাবে করতে পারো, এটাকে তোমরা দেখো 3x আর হচ্ছে 2x, 3x আর 2x মিলে হচ্ছে কত? 90। দেখো, আমরা একটু x এর মান বের করে নিতে পারি। এটা কিভাবে একটু তারপরে তোমাদেরকে দেখে দিচ্ছি। আমরা এমনিতেও আবার x এর মানটাও কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে, ওটা তো আমরা MCQ হিসেবে দেখলাম। কিন্তু এখন আসি, আমরা এই 3x অনুপাতেরটাকে 3x আর 2x করব। 3x যোগ 2x এটা সমান সমান 45, কিন্তু কারণ 90, এই দুটো মিলে কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি হবে, কারণ এইটা কয়টা কোণ? একটা কোণ তো 90 ডিগ্রি আছে, আর এই দুটো মিলে 90 হবে, কারণ একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই দুই কোণ মিলে আবার 90 হবে। তাহলে এই অনুপাতগুলোকে আমরা ধরে নেব, কোণ দুইটি হবে 3x ও 5x, ধরি লিখতে হবে। আমরা যদি সংক্ষিপ্তর জন্য করি, তাহলে ধরি কোণ দুইটি, সূক্ষ্ম কোণ দুইটি কত? 3x ও কত? 3x ও 2x, তাহলে এই দুটো যোগ করলেও কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে 5x সমান কত? 90। তাহলে x সমান কত? 90 ভাগ কত? 5, তাহলে কত? x সমান 18 ডিগ্রি। তাহলে x সমান 18 ডিগ্রি পেলাম। তাহলে x এর মান যদি 18 হয়, তাহলে 18 3 গুণন, এখানে দেখো আমি যদি বসে দিই 3 গুণন 18, 3 18 কত? 54। আর এটা যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে 2 গুণন 18, এটি 54, আর এটা হচ্ছে 2 গুণন 18 সমান সমান 36। আমরা কিন্তু MCQ দুটো কিন্তু বুঝে দিলাম, অঙ্ক আকারে করলে তাহলে এরকমভাবে লিখে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে উত্তর কিন্তু আমরা দেখেছি, এটা কিন্তু দিনাজপুর বোর্ড 17 সালে এসেছে। তার আগের প্রশ্নগুলো আসলে আমরা যেগুলো নিয়ে এসেছি, রাজশাহী বোর্ডে এসেছে 24 সালে, সবগুলো কিন্তু বিভিন্ন বোর্ড থেকে কিন্তু বাছাই করা একেবারে গুরুত্বপূর্ণ সহকারে। এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ যে প্রশ্নটি আছে 16 নম্বর, আমরা কিন্তু একই প্রশ্ন অনেকগুলো দেখছি, যার কারণে আমাদের হয়তো 16টা হয়েছে, এতগুলো হবে না। এখন আসি, 146টি আম, 46টি আম 3 ভাইয়ের মধ্যে এত এত অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়টি আম পাবে? তাহলে যাই হোক, 16 নম্বর প্রশ্ন, আমাদের আমের সংখ্যা কত? 146টি, অনুপাত কত? তাহলে এই অনুপাতগুলোকে আমরা x লিখবো উপরে, x ভাগ 2, তারপরে এটা 3টা ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিছে, তার মানে এই 3টার যোগফলই মানে হচ্ছে আমাদের 146। তাহলে আগে ধরে লিখতে হবে 3 ভাইয়ের আমের সংখ্যা x ভাগ 2, তারপরে x ভাগ 5 ও x ভাগ 9, তারপরে লিখবো আমরা প্রশ্ন মতে এই 3টার যোগফলই হবে x ভাগ 5 যোগ x ভাগ কত? 9 সমান সমান হচ্ছে 146। এখন আসি লসাগু কত? 5 2 5 আর 9, লসাগু হবে 90। 10 9 10 90 লসাগু, 2 দিয়ে 90 ভাগ করলে হচ্ছে কত হয়? 45, 45x। তাহলে এখানে 45x প্লাস 5 দিয়ে 90 ভাগ করলে 5 18 90 হয়, তাহলে 18x হবে এখানে, 18x প্লাস 9 10 90, তাহলে 10x হবে, 18x যোগ কত? 10x সমান সমান 1 আর 6 146। এখন এই কয়টা যোগ করলে কত হয়? 45 যোগ 18 যোগ 10, 8 8 5 13, 8 5 13 3 হাতে থাকে, 8 5 13 3 হাত থাকে 1, হাত থাকে 1 2 3 7, 73 ভাগ কত? 90, 45 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 সমান সমান কত? 1 4, সাথে x আছে আমরা লিখি নাই, 1 4 6। এখন আসে x সমান, আমরা তাহলে দেখি 73x, এটাকে রাখে 90 পাশে যায় গুণ হবে, 73x সমান সমান 1 4 6 গুণন হচ্ছে 90। এখন x সমান সমান তাহলে 1 4 6 গুণন হচ্ছে 90 ভাগ হচ্ছে 73। এই 73 দ্বারা ভাগ করলে আসলে কত হবে? ক্যালকুলেটর, তাহলে এটা দ্বারা গুণ করে আমরা 73 দ্বারা ভাগ করলে x এর মানটা পাবো। x এর মানটা যদি পাই, তাহলে আমরা কে কতগুলো আম পাচ্ছে তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে 1 4 6 গুণন হচ্ছে 9 0, আমরা যদি দেখি তাহলে হচ্ছে ভাগ 73 দিলে 180।
সমান সমান এক্সের মান হচ্ছে 180। প্রিয় শিক্ষার্থীরা এক্সের মান যদি পাই আমরা পেলাম, এখন যাই আমরা ছোট ভাই কতগুলো আম পাশে, তার মানে দেখো আমাদের ছোট ভাইয়ের আম কোনটা, প্রথমটা। 3টা ভাইয়ের মধ্যে প্রথমটা আমাদের ছোট, তারপরে মাঝারি, তারপরে হচ্ছে বড়, এইরকমভাবে কিন্তু লেখা আছে 3 ভাইয়ের মধ্যে। তাহলে বলছে প্রথমটা আমাদের কত পাশে, তাহলে প্রথম মানে এক্স, তাহলে এক্সের জায়গায় কত 180 বসে দিলে 180 ভাগ 2, 180 ভাগ 2 করে দিলে তাহলে 90টি আম পাবে, প্রথম ভাইটি 90টি আম পাবে। তাহলে প্রথম ভাই যদি 90টি আম পায় তার মানে হচ্ছে 16র ক নাম্বারটি আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি 16টা, কিন্তু অরিজিনালি ধরতে গেলে আসলে আমাদের এখান থেকে 4-5টা কিন্তু একই অঙ্ক বারবার কিন্তু দেওয়া রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমে যাবে। প্রিয় শিক্ষার্থীরা আজকে তাহলে আমরা 11.2-এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো কিন্তু দেখে নিলাম। পরবর্তী ক্লাসে আবারও কিন্তু তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ জ্যামিতি নিয়ে কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থিত হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পাশে থাকবে। এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।